হ্যাপি পেরেন্টস ডেতে আপনাদের সকলকে স্বাগত। যারা আমাদের বড় করেছেন, যারা আমাদের মানুষ করেছেন, যারা আমাদের ভালো মন্দ তফাৎ করতে শিখিয়েছেন, এখানে এই মঞ্চে আমরা তাদের জন্য কিছু ইচ্ছে পূরণ ঘটাই। এই ইচ্ছে পূরণ ঘটান ছেলে মেয়েরা। আজ কি সেই ইচ্ছে পূরণের পথে আমরা হাঁটবো গার্ডেন রিচের মৌ এবং তার মাকে সঙ্গী করে। তোমরা ছেলে বলেছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলা রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনা মৌ, তোমার সারনেমটা আমরা জেনে নিতে পারি? মৌ ভট্টাচার্য। মৌ ভট্টাচার্য, তুমি যদি তোমার সম্পর্কে কিছু কথা আমাদের জানাও। বর্তমানে আমি এমএসসি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, জুলজি অনার্স আমার। গার্ডেন রিচে আছি অনেক দিন ধরেই। খুব ছোট্ট সংসার, মা, দিদি, দাদা। দিদি বড়, তারপর দাদা, তারপরে আমি। বাবা নেই। বাবা নেই? বাবাকে দেখিনি ছোট থেকে কোনোদিন। মানে আমার জন্মের খুব সম্ভব 1 মাসের মধ্যেই উনি মারা যান। আচ্ছা আচ্ছা। যার জন্য বাবাকে কোনোদিন দেখিনি। ছবি দেখেছো? ফটোতেই বাবাকে দেখতে পেয়েছি। সেই থেকেই বাবার একটা আকৃতি জাস্ট ওই মনের মধ্যে রয়ে গেছে, আর কিছু না। তো যা কিছু মা। আচ্ছা, আপনার নামটা জানা হয়নি? আমার নাম বাসন্তী ভট্টাচার্য। বাসন্তী ভট্টাচার্য। আসলে খুব ছোটবেলায় বাবা মারা যায়, তা ও অনেকটা বড় অবধি মানে বুঝতে পারতো না যে বাবা নেই, যে কথাটা বুঝতে পারতো না। মানে আপনি ওর বাবা মা দুই? ও যখন বড় হচ্ছে, একটু লেখা শিখেছে, ও নিজের মনে আঁকিবুকি কেটে চিঠি লিখতো বাবাকে লিখতো। ও মনে করতো বাইরে কোথাও আছে, সে আসবে। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আছে তো বটেই, আমরা বিশ্বাস করি আছে। আজকে যেখানটায় তুমি এসে পৌঁছেছো, এই জায়গাটায় লক্ষ লক্ষ বাবা তোমাকে লক্ষ্য রাখছেন, এবং এই বাবারা মুখিয়ে আছেন তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে, তোমার চিবুক ধরে বলতে, সোনা মেয়ে, আমরা তো তোমার বাবা। কিন্তু এই যে বাবাকে তুমি চিঠি লিখতে, এটা অসাধারণ। মানে এই ভাবনাটা যে বাবাকে চিঠি লিখছি, আমরা তো তাই করি। যখন আমি পাই না সামনে, তখন তো চিঠি লিখে জানাই। ভাবতাম কোথাও আছে মনের ইচ্ছাগুলো। কি লিখতে? এই তুমি কবে আসবে, এখনো আসছো না, ফোন করছো না। দূর বাবা, এই তো জেঠুকে দাদা ফোন করেছে, জেঠিমাকে দিদি ফোন করছে, তুমি আমাকে ফোন করছো না। বা ধরো কিছু আমার দরকার মনে হচ্ছে, দিদিকে বলবো, দাদাকে, সবাই তো ছোট, বাবা এটা আমার জন্য নিয়ে এসো তো। তারপর চিঠিগুলো লিখে কি করতে? আমার জেঠিমার হাতে দিতাম। আমার জেঠিমা কি বলতেন? জেঠিমা বলতেন ঠিক আছে, তোর বাবাকে পাঠিয়ে দেবো। তুমি কি জিজ্ঞেস করতে বাবা চিঠি ফেরত পাঠালো কিনা, উত্তর পাঠালো? সেটা না, আমি বলতাম জেঠিমা যখন মানে কাজ করে ফিরে আসতেন রাত্রিবেলা, বলতাম জেঠিমা ফেলেছো, পোস্ট অফিসে নিয়ে গেছো? বলছে হ্যাঁ, পোস্ট অফিসে নিয়েও গেছে, ফেলেছি। আমি তাহলে বাবা কিছু বলছে না? বলছে না, চিঠিটা যাবে, তার কাছে পৌঁছবে, সময় তো লাগবে, তুই অপেক্ষা কর, দেখ বাবা কবে পাঠায়। ততক্ষণে তোমার মনে আরেকটা বাসনা আসতো, তুমি আবার একটা কিছু মনে হতো, আবার একটা কিছু বাবাকে লিখতে শুরু করে দিতাম। আজকে চিঠি লিখতে ইচ্ছে করে? এখন তো অনেকটা বড় হয়ে গেছে। আজ আর বাবাকে চিঠি লিখি না, যা কিছু বলি বাবাকে মনে মনে। মানে সরাসরি বলো? সরাসরি বাবাকে দেখি ছবিতে, মনে মনে কি বলতে চাও, কি বলো? দুঃখ, কষ্ট, আমার আনন্দ, আমি পরীক্ষা যখন ভালো রেজাল্ট করছি, পরীক্ষা দিতে যাচ্ছি, যখন মাকে প্রণাম করি, বাবাকেও প্রণাম করছি। আজকে যে এখানে এলে, অবশ্যই বাবাকে প্রণাম করে এসেছি। এই যে তোমার চোখটা ভরে উঠলো, দরকার নেই, ছেড়ে দাও, ওসব মোছার দরকার নেই। বেদনা মুছে ফেলতে নেই, বেদনা থেকে যায়, বেদনা আপনিই মুছে যায়। অনেক ধন্যবাদ তোমার এই সাহসের জন্য, তোমার এই চিঠি লেখার জন্য, তোমার এই মনে মনে বাবার সঙ্গে কথা বলার জন্য, এবং তোমার মাকে সঙ্গী করে আজকে আমাদের এই মঞ্চে সাহস যা জুগিয়েছে মা। আমাদের সেলাম আপনাকে। তোমরা ছেলে বলেছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে।
আজ আর কোনো ভয় নেই। আজ আজ মানে মনে হচ্ছে মনুমেন্টের মাথায় বসে আছি, তাই তো? মাকে নিয়ে এখানে আসতে পেরেছি, এটাই। তবে খেলার নিয়মটা বুঝিয়ে দিই। তুমি তোমার মায়ের জন্য কতগুলি ইচ্ছে করবে। প্রথম ইচ্ছের জন্য তোমাকে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। 3টের মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই কেল্লা ফতে, মানে তুমি তোমার ইচ্ছে পূরণ ঘটাতে পারবে। এরপরে দ্বিতীয় পর্বে আবার থাকবে 3টি প্রশ্ন, তার মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে পারলে মায়ের জন্য যে ইচ্ছেটা করবে সেটি পূরণ হয়ে যাবে। তৃতীয় এবং চতুর্থ পর্বে 3টি করে প্রশ্ন থাকবে এবং সেক্ষেত্রে কোনো ছাড় নেই, 3টে করে প্রশ্নেরই উত্তর দিতে হবে। কিন্তু এক্ষেত্রে পুরো এই খেলাটা জুড়ে তুমি 2বার হেল্প নিতে পারবে মায়ের থেকে, বাকি কিন্তু তোমাকেই উত্তর দিতে হবে। ঠিক আছে। তোমার প্রথম ইচ্ছেটা কি, যেটা তুমি পূরণ করতে চাও আজকে খেলায় জিতে? এই যে এখানে এসেছি, এটা আসাটাও যে খুব একটা সহজ হয়েছে তা না, কারণ বাড়িতে আমার টিভি নেই। ও, টেলিভিশন নেই। গত 12 বছর আমার বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না। তো মামার বাড়িতে যখন যাই, মামারা বলুন, মামাতো বোনেরা বলুন, চ্যানেল ঘুরে ঘুরে তারা বিভিন্ন রকম প্রোগ্রাম দেখতে থাকে। তো তখন এক সময় এই হ্যাপি প্যারেন্টস ডে যখন অডিশনের নিচে সব বিবরণ দেওয়া হচ্ছিল, মা সেটাকে ক্যাপচার করে ওখান থেকে। দেখাটাও যে খুব একটা সহজ হয়েছে তা না। ধরুন একদিন দেখেছে 4 জানুয়ারি অডিশন হবে, আর দেখতে পাইনি। আবার কোনো একটা সময় হয়তো গিয়ে দেখলো ইনস্টিটিউটের নামটা, আবার কোনো একটা সময় গিয়ে দেখলো যে বাবা মায়ের সাথে জয়েন্ট ফটো আনতে হবে, সেটা মামার বাড়ি থেকে। মামার বাড়ি থেকে। তারপরে সব জড়ো করে মা আমাকে বলে যে তুমি এভাবে সব কপি করেছো, কখন কই বলনি তো। বলছি যখন সব চ্যানেল ঘোরাচ্ছে আমি দেখে রেখেছি, তুই দেখ না, চেষ্টা করে দেখ। তো এই যে মায়ের কষ্টটা, যে কোথাও গিয়ে মা দেখে আমাদের জন্য করছে বা কিছু, বা এই যে মায়ের একাকিত্ব, মাও যখন ঘরে একা থাকে, মা তো কিছু দেখতে পাচ্ছে না। আজকে আমি ফার্স্ট উইশ করবো মায়ের জন্য টিভি। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন। এইসব শুনলে কিরকম অসহায় লাগে। অসহায় লাগে এই কারণে, মৌ জানালো যে ওর বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না 12 বছর, এখন এসেছে বিদ্যুৎ। কিন্তু এই বিদ্যুৎ ছাড়া একটি বাড়িতে এই বিদ্যুতের মতো তীব্র শক্তি নিয়ে বেঁচে থেকেছেন ওর মা, এবং মামার বাড়ি গিয়ে ছবি দেখতে দেখতে নীরবে প্রায় এডিট করতে করতে গেছেন এই অনুষ্ঠানের প্রারম্ভিক যা কিছু ঘোষণা ছিল সেইগুলোকে, এবং সেগুলোকে জড়ো করে মেয়ের জন্য উপহার হিসেবে নিয়ে এসেছেন। এই মাকে ছিলাম না জানি, উপায় নেই। আমি জানি না এই টেলিভিশন সেট এটাও অর্জন করতে পারবে কিনা, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের এই জি বাংলার পরিবারের সকলে সর্বশক্তিমানের কাছে প্রার্থনা জানাই, এই পরিশ্রম, এই নিশ্চুপ নিবেদনের পর ঈশ্বর যেন ওদেরকে দেখেন, মৌ যেন পারে সমস্ত প্রশ্নের উত্তর দিতে। আছে আমরা দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন। আমি এটা করছি 1988-তে। এটাকে ড্রয়িং করে একটা গরু কাটলাম, সেই গরুটাকে আটা দিয়ে পেস্ট করে লাগাইলাম, তারপরে সেই কালার অনুযায়ী সুতো দিয়ে এটা সেলাই করলাম। একটা জিনিস তৈরি করা হচ্ছে, টুকরো করে কেটে কাপড়ের ওপর বসিয়ে সেলাই ফোড়াই করে একটা জিনিস তৈরি করা হচ্ছে। এটাকে একটা কিছু বলা হয়, কি নামে আমরা এটাকে ডেকে থাকি? তুমি যদি চাও, মনে হয় যে তুমি উত্তরটা জানো না, মায়ের সাপোর্ট নিতে পারো। মা কি এইসবে আগ্রহী, এই সেলাই ফোড়াইয়ে? হ্যাঁ করি। আপনি করেন? টুকটাক করে মা। আচ্ছা আচ্ছা। অ্যাপ্লিক। তুমি যদি বলো যে এইটাই গ্রহণ করুন, তাহলে আমি বলবো যে হ্যাঁ নিলাম।
অ্যাপ্লিক। অ্যাপ্লিক। দেখে নি। তুমি একেবারে সঠিক উত্তর দিয়েছো। এই যে কাপড় কেটে আলাদা করে বসানো, এই পদ্ধতিটাকেই বলা হয় অ্যাপ্লিক। আপনি তো জানতেন। নিজের সংসার চালানোর জন্য তখন তো অনেক দুঃখ কষ্ট করতেই হয়েছে, টুকটাক তো করতেই হয়েছে, মানে সেটা কি আপনি জামা কাপড় তৈরি করতে পারতেন? জামা কাপড়, ড্রেস আমার বাচ্চাদেরও করে দিতাম, তখন দু একটা অর্ডার পেলেও করেছি। মায়ের হাতে তৈরি এরকম জিনিস পেলে কেমন লাগে? ভালো লাগে। তা এই এখন তো বাজারে অনেক জিনিস পাওয়া যায়, তো মনে হয় কি মা যেটা তৈরি করে দিল এটি কি সেকেলে নাকি এটাই আসল? মায়ের তৈরি একটা সোয়েটার আমার আছে রেড কালারের। বাইরের কেনা কিছু পরলে যেন মায়ের মতন সে গরমটা পাই না, মায়ের তৈরি হাতের সোয়েটারটা যেন একটা আলাদা গরম পাই, একটা যেন মনে হয় মা আছে মা আছে এরকম একটা মনে হয়। আমরা অনেক সময় আমাদের ফেলে আসা দিনে মায়ের দেওয়া এরকম মোটা কাপড় মাথায় তুলে নিইনি। যারা মাথায় তুলে নিইনি তাদের প্রত্যেককে বলতে চাই আমরা যেন একদিন ফিরে গিয়ে মা বাবার সামনে দাঁড়াই এবং পারলে ক্ষমা চেয়ে নিই, পারলে সেই মোটা কাপড় মাথায় তুলে নিই। অনেক দিন ধরে তুমি যেন মার সেবা করতে পারো, আর মার সেবা করা মানে তোমার সেই না দেখা বাবাকেও সেবা করা। আমরা খেলছি মা বাবার জন্য। এবার তোমার জন্য এই পর্বের দ্বিতীয় প্রশ্নটা আসবে, দেখতে থাকো। La la la, hey hey hey, you are mine, la la la, hey hey. পরিণীতা ছবিতে কলকাতার এই বিখ্যাত জায়গাটিকে আমরা দেখেছি। এখানে অনেকেই প্রাতঃভ্রমণ ও সান্ধ্য ভ্রমণের জন্য আসেন। প্রশ্নটা তুমি বুঝতে পেরেছো কোন জায়গা, তাই তো? আমাদের কলকাতার প্রিন্সেপ ঘাট। তুমি কি গেছো এখানে? গেছি মানে সামনে দিয়ে গেছো? বাসে করে যেতে মানে আসতে। এমনি নেমে এই থামের পাশে না। যেমন বিদ্যাবালান দৌড়চ্ছিল ওরকম দৌড়ো? না সেই সুযোগ হয়নি, বাসে করে যেতে আসতে বাবুঘাটের ওইখান দিয়ে এটা দেখেছি প্রিন্সেপ ঘাট। এটা সবে একটা ঘাট তুমি পেরিয়েছো, দ্বিতীয় হলো যে উত্তরটা সেটা বলছো তুমি প্রিন্সেপ ঘাট। অনেক ঘাটের জল খাওয়া বাকি, তুমি এখনই আটকে গেলে না তো? তাহলে আমরা কি উত্তরটা নেব? হ্যাঁ। বেশ, ও বলছে প্রিন্সেপ ঘাট কলকাতার। আমরা জেনে নিই উত্তরটা ও ঠিক বলেছে কিনা। দেখা যাক। পিয়া বলে জিয়া দোলে হলে হলে কিউয়ে দোলে জানো। প্রিন্সেপ ঘাট, একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি। এই যে দুটো প্রশ্নের উত্তর তুমি পারলে, তুমি তোমার মার জন্য কি অর্জন করলে? টিভি, টেলিভিশন। মাকে আর মামা বাড়ি গিয়ে দেখতে হবে না, আর দেখতে আর তোমাদের বাড়িতে বিদ্যুৎ এসে গেছে, এসছে। ওটা চালিয়ে দিলে মাকে বসিয়ে প্রথম যে অনুষ্ঠানটা দেখতে চাইবে তুমি টেলিভিশনে, সেটা কোনটা?
ফার্স্ট টেলিকাস্টে আমার দেখাবো। হ্যাপি প্যারেন্টস ডে। অসাধারণ। একটা এমন মুহূর্তের সাক্ষী হলাম, একটা টেলিভিশন যেটা নতুন কেনা হয়েছে, যেটা প্রথম বিদ্যুৎ সংযোগ করা হচ্ছে, এবং তারপরে প্রথম যে অনুষ্ঠানটা ওখানে দেখতে চাইছে গার্ডেন রিচের মৌ, সেটা হলো হ্যাপি প্যারেন্টস ডে। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছো শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তো পারবো কেবল অনেকখানি ঋণ। কি কেমন লাগছে? খুব ভালো, একটা স্বপ্ন পূরণ হলো, একটা স্বপ্ন একটা ইচ্ছে পূরণ হলো। পরের পর্বে তোমার একটা ইচ্ছে পোষণ করতে হবে মায়ের জন্য, যেটা তুমি ভেবেছো। মায়ের তো বয়স হয়েছে, মা এমনি তো হার্টের পেশেন্ট। কোনো সময় ধরো আমরা ঘরে থাকছি না, টিউশন গেলাম, দিদি থাকছে না, দাদা থাকে না, বাই চান্স কিছু কারণে হয়তো মাকে কাচাকুচি করতে হলো, খুব মানে রিস্ক লাগে বাথরুমে বসে যখন মা কাচ্ছে বা কিছু মানে। তো তখন একদিন দিদিকে বলেছি চ না একটা ওয়াশিং মেশিনের ব্যবস্থা করি। দিদি বলে দেখ সব কিছুই একটু টাকার ব্যাপার, ঠিক আছে চ ইএমআইতে নয় কিনে দিলাম মাকে, কিন্তু ইলেকট্রিক বিলটা কি করবি, তুই দিবি? এখন দেখ আমি তো এখন কিছু করি না, বল কোথা থেকে দেবো? বলছি তাহলে ইচ্ছে পোষণ করলেই হয় না, আর একটু বড় হ, দাঁড়া নিজে কিনে দিবি। আমি বড় হয়ে দাঁড়াতে দাঁড়াতে মায়ের তো বয়সটা থেমে থাকবে না, মা তো বয়সটা আরও এগোবে মায়ের। তার চেয়ে এক কাজ করলে হয় না, 12 বছর তো ইলেকট্রিক ছাড়া কাটিয়েছি, একদিন যদি মা চালায়, দুদিন নয় লাইট পাখা অফ রাখবো, ইউনিটটা মেকআপ হয়ে যাবে না? তুমি ইচ্ছে করছো ওয়াশিং মেশিনের একটা ইচ্ছে করেছি মায়ের জন্য। এই জন্য তোমাকে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। যদি তুমি 3টে প্রশ্নের উত্তর দিতে পারো ভালো, যদি নাও পারো, দুটো যদি পারো, তাতেই কিন্তু তুমি পৌঁছে যাবে ওয়াশিং মেশিনের কাছে। তুমি এখনো সাপোর্ট নাওনি, তুমি যদি চাও তোমার মায়ের কাছ থেকে সাপোর্ট নিতে পারো, মা মুখিয়ে আছেন তোমাকে সাহায্য করবার জন্য, তাই তো? দেখে নি আমাদের দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্নটা কি। না রজত চৌধুরী, তুমি বড় লোকের ছেলে, তুমি গরিবদের শোষণ করে খাও, তুমি 250 টাকা দামের টান পুরো 300 টাকা দিয়ে কেনো, তাও আর পুরনো। রজত, তোমার এত আশা করা উচিত নয়। আর তোমার মতো বড় লোকের ছেলের সঙ্গে গীতার মতো মেয়ের প্রেম ভালোবাসা, না না, এই আশা করা উচিত, এটা তোমার দুঃস্বপ্ন। সিনেমা হয়ে যাচ্ছে কিন্তু হোক গে সিনেমা, সিনেমা হোক, থিয়েটার হোক, যাত্রা হোক, পাঁচালী হোক, গীতিনাট্য হোক, আমি আর ভাবতে পারছি না। এই যে দৃশ্যটা দেখছিলাম, সংলাপগুলো গেল, এরপর একটা গান আসবে, সেই গানটা কি? সিনেমাটা দেখেছো? মনে পড়ছে না? মার কি মনে পড়ছে? এরকম হয় না অনেক সময়, অনেক গান আমরা জানি কিন্তু ছবিটা দেখিনি, এটাই হয়ে যায়। কিন্তু একটা আন্দাজ পাওয়া যায় যে আচ্ছা এটা কি, এরকম করে যেভাবে মিউজিকটা শুরু হলো, এই যে আরেকবার যদি আপনাকে চালিয়ে দিতে পারি আমি, ওই মিউজিকটা শুনে কি কোনো গানের কথা মনে আসে? চেষ্টা করে দেখতে পারি, আমরা দেখে নিই। আপনি গান ভালোবাসেন? হ্যাঁ, গান ভালোবাসি। আপনার হাজবেন্ডের সঙ্গে তো বেশ কিছু ভালো মুহূর্ত তা ছিল। ছিল, একটু আধটু তো মুহূর্ত দুজনে ছিল। মিলে একসঙ্গে কোনো গান শুনতেন? ওই সন্ধ্যা মুখোপাধ্যায় যেমন মধুমালতী ডাকে আয়, এই গানটা খুব আমার ভালো লাগতো, বা ও আর আমি একসাথে কোনো সময় থাকলে। এই গানটা কি এখনো গাইতে ইচ্ছে করে? এটা শুনি না। মধুমালতী ডাকে আয়, ফুলো ফাগুনের এ খেলায়, মধুমালতী ডাকে আয়। খুব সুন্দর হচ্ছে। ফাগুনের খেলায় জ্যোতিকা
প্রশ্নটা ছিল এরপরে কোন গান আসবে। পারবে? আরো দুটো প্রশ্ন তোমার হাতে আছে মৌ। আমি ভাবছি যেটা মধুমালতী, কিন্তু এর সাথে সুরটা তো ঠিক আসছে না। ছবিটা সাদা কালো বলে না না, কি করব বলো? তোমার একটা উত্তর নিতে চাই, আমি তোমার কাছ থেকে একটা উত্তর শুনতে চাই। মধুমালতী। মধুমালতী, তুমি শিওর? হায় ঈশ্বর, ঈশ্বর। কি করা যাবে? তাহলে আমরা উত্তরটা নিই, দেখে নি। আপনারা বলছিলেন যে তালে মিলছে না, এই বেতালাকেও তালে মিলিয়ে দেন আড়ালে থেকে কেউ। আজকে হয়তো মেলালেন আপনার স্বামী, যিনি নেই আজকে। একসঙ্গে বসে একসময় এই গান শুনেছিলেন, বলুন না তার দু চারটে কথা। আসলে ওর বাবা মনের দিক দিয়ে মানুষটা ভীষণ ভালো ছিলেন, আর ভীষণ রসুকে মানুষ ছিলেন, খুব হাসি খুশি ছিলেন। হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছিল। হ্যাঁ, দুর্গাপুজোর অষ্টমীর দিন ছিল, আমি একটু মন্দিরে, পুজোর অষ্টমীর দিনে উনি মারা গেছেন। ওনাকে ঘরে রেখে আমি বাইরে গেছিলাম, এসে ওনাকে ওই অবস্থায় দেখেছি, যেটা আমি প্রথমে ফিল করতে পর্যন্ত পারিনি যে উনি মৃত। আমি ভেবেছি ঘুমাচ্ছে হয়তো, তারপরে পরবর্তীতে বুঝেছি ঘন্টাখানেক ঘন্টা দুই পরে, মানে যেটা আমাদের একটা কথা জানা আছে যে ঈশ্বর যাদেরকে বেশি ভালোবাসেন তাদের আগে ডেকে নেন, যার জন্য পুজোটা আমাদের কাছে মানে হয়তো আনন্দ হলো, কিন্তু কেন জানি না পুজোটা এলে মানতে পারি না, খুব যে একটা নিজের মন উচ্ছ্বাস করে যে একটা পুজোটাকে উপলব্ধি আর করতে পারি না। আপনার এই কথা শুনে মনে হচ্ছে আপনাকে কিছু একটা দিই আমার তরফ থেকে। এটা তুমি তোমার মাকে দাও আমাদের তরফ থেকে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের সব দিদি ওখানে একলা থাকলে হবে না, চলে আসুন। করে দি ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া। কি মনে হচ্ছে এই মুহূর্তে? খুবই ভালো লাগছে এখানে এসে। আর ও তো সবার ছোট, যার কারণে বাবাকে সেরকম ভাবে পাইনি, আমরাও খুবই অল্পটাই পেয়েছি বলতে গেলে। চেষ্টা করেছি বাবার জায়গাটা সেরকম ভাবে ওকে মানে পূরণ করার, কিন্তু করতে পারিনি। যা কিছু আমরা আজকে সবকিছু মায়ের জন্য, কারণ বাবা এমন ভাবেই ছেড়ে গেছে যে তখন আমরা কেউ কিছুই জানি না বা কেউ কিছুই করতে পারিনি। Happy, happy Parents' Day, oh, happy, happy Parents' ওর বাবা, ওর মা, ওরা সকলে, আমরা সকলে মিলে একটা পরিবার, এমন একটা পরিবার যেখানে অনেক হারিয়ে যাওয়া মানুষকে আমরা ফিরে পাই, অনেক হারিয়ে যাওয়া ব্যথাকে আমরা ভালোবাসা দিয়ে ভুলে গিয়ে নতুন করে আনন্দ পাই। তোমরা সকলে যারা আমাদের আশেপাশে ছিলে, আমাদের অভিভাবক, আমাদের বাবা কিংবা মা, তোমরা বড় আদরে আমাদের কাছে ফিরে এলে, ওদের কাছে ওর বাবা ফিরে এলো আজকে। সেই জন্য মৌকে, ওর পরিবারকে, সকলকে
জি বাংলার তরফ থেকে, হ্যাপি পেরেন্টস ডের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ এবং নমস্কার। আমরা এবার পরে প্রশ্নে চলে যাব। মন দিয়ে শুনবে, দেখবে, তারপর উত্তর দেবে। সর্ষে বেগুনের ঝাল খাবো খাবো করছে আমার পাগলা মন। কি কি লাগে প্রথমেই বলি। আর লাগছে সর্ষে বাটা। ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই বেগুনগুলো সর্ষেটা নেব, সর্ষেটা গুলে দিতে হবে। অল্প একটু চিনি দেব, দেব কাঁচা লঙ্কা, আমার হাতে দুটো সর্ষে আছে। আপনাদের বলতে হবে যে আমি এই বেগুনের ঝালে কোন সর্ষে দিয়েছি। কোন ধরনের সর্ষে দেওয়া হলো এই রান্নায়? কালো সর্ষে নাকি সাদা সর্ষে? কালো সর্ষে। সময় নিলে না? রান্না করো? একটু একটু মায়ের সাথে। জানো কোন রান্নায় কোন সর্ষে দিতে হয়? না সেরকম না। তাহলে কালো সর্ষে দরাম করে বলে দিলে যে। কালো সর্ষেই দিতে দেখলাম। তুমি যদি মনে করো যে তুমি কনফিডেন্ট উত্তর নেবো, আর যদি মনে করো যে না, তাহলে মার কাছ থেকে সাহায্য নিতে পারো, আর না হলে একেবারে সরাসরি উত্তরটা নিয়ে নেবো। নিয়ে নেবো উত্তরটা, দেখে নি। ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই বেগুনগুলো সর্ষেটা নেব, সর্ষেটা গুলে দিতে হবে। একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি। এবং এই পর্বে দুটো প্রশ্নের উত্তর তুমি ঠিক দিয়ে ফেলেছো, এবং সেই সঙ্গে অর্জন করে ফেলেছো তোমার দ্বিতীয় ইচ্ছের ওয়াশিং মেশিন। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তো পারবো কেবল অনেকখানি ঋণ, সেইটুকু আজ ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। এখন থেকে সব কথা দিন হ্যাপি প্যারেন্টস ডে। তাহলে আপনার বাড়িতে যে বিদ্যুৎ এলো, সেই বিদ্যুতে এবার থেকে টিভি চলবে, টেলিভিশন চলবে, তাতে হ্যাপি প্যারেন্টস ডে দেখবেন। আমি কোনোদিন ভাবতেও পারিনি যে এইভাবে মৌ আমার জন্য এত কিছু করে আমাদের এতটা আচ্ছা, মৌ আনন্দ কি দেবে। কোনোদিন ভাবতে পেরেছিল যে আপনি মামার বাড়ি গিয়ে ফাঁকে ফোকরে ওগুলোকে ক্যাপচার করবেন? এই বাবা মা সন্তান এইভাবেই তো অভাবনীয় কিছু ঘটনা ঘটাতে থাকে, আর আমরা সেই ঘটনাগুলো তুলে ধরতে চাই আমাদের এই অনুষ্ঠানে, এই মঞ্চে, এবং সবিনয়ে বলতে চাই সারা বিশ্বে এরকম ঘটনা ঘটে চলেছে। আমরা আমাদের বাংলার ঘরে ঘরে ঘটে চলা সেই ঘটনাগুলোকে মণিমাণিক্যের মতো মাঝে মাঝে তুলে এনে আপনাদের সামনে দেখাবো। আপনারা আশীর্বাদ করবেন সেই ছেলে মেয়েদের যারা মা বাবার জন্য এই খেলায় অংশগ্রহণ করে স্বপ্ন পূরণ করছেন। আমাদের তৃতীয় একটি ইচ্ছের কথা তুমি বলবে, সেজন্য তোমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু এবারে একটাও ভুল করলে চলবে না। 3টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে হবে, তবেই তোমার সেই ইচ্ছে পূরণ করবে। যদি তুমি চাও মার কাছ থেকে সাহায্য নিতে পারো, তোমার দুটো হেল্প পড়ে আছে। তোমার ইচ্ছেটা কি? মা তো অনেক কষ্ট করেছে ছোট থেকে, বিভিন্ন রকমের টেনশন থেকে বলো বা
বিভিন্ন রকমের আঘাত থেকে বলো, বা ধরো এই যে সেলাই করা, রাতের পর রাত মায় যে আমরা অন্ধকারে পড়েছি, আমাদের সঙ্গে জেগে থেকেছে, আমাদেরকে নিয়ে বিভিন্ন রকমের ভাবনা চিন্তা করতে করতে মায়ের চোখের ওপরে একটু এফেক্ট পড়ে গেছে। যেটা হয়েছে, মায়ের চোখের নার্ভে স্ট্রোক হয় মায়ের, সেটা হয়েছে। আচ্ছা, তো এটা নিয়ে একটা ভীষণ ভিতরে আতঙ্ক আছে যে মায়ের ছানিটা যদি অপারেশন করিয়ে ফেলতে পারতাম বা কিছু। তো মায়ের দুটো ভেতরে মানে ভয় কাজ করে। প্রথম নম্বর এক তো আছে যে এতটা হিউজ অ্যামাউন্ট একটা ওরা বলেছে, তার পাশাপাশি যে যদি অপারেশন করতে গিয়ে যদি কিছু হয়ে যায়, তুমি একটা ভালো জায়গা, ভালো ডাক্তার করতে পারলে মায়ের তাহলে চোখটা যেখানে অপারেশনটা করাতে চাও। তোমার ইচ্ছেটা মায়ের চোখের ছানিটা অপারেশন করাতে চাই, একটা ভালো জায়গা, ভালো জায়গা থেকে। আমি কিন্তু সত্যি সত্যি বলছি, লোকে নানান জিনিস চায়, তুমি যে এইরকম একটা ইচ্ছে করতে পারলে, আর সেই চোখকে সঙ্গী করে তোমাদেরকে বড় করে তুলেছেন উনি, এইটা যে তুমি চাও, এটা ভেবে আমি রোমাঞ্চিত হচ্ছি। আমি সত্যি সত্যি রোমাঞ্চিত হচ্ছি এই মঞ্চে বসে, যে একটি সন্তান তার মাকে দৃষ্টি দান করতে চাইছে। আমরা সবাই জি বাংলার তরফ থেকে, আমি নিজে তো বটেই, আমরা সকলে এখানে যারা আছি তারা প্রত্যেকে চাই তোমার মার এই অপারেশনটা একটা ভালো জায়গায় হোক, ভালোভাবে হোক, এবং উনি তোমার মিষ্টি হাসিটা আরো স্বচ্ছভাবে আরো সুন্দর করে দেখুন। আমাদের তৃতীয় পর্বের প্রথম প্রশ্নে তাহলে একেবারে ঢুকে পড়ি। প্রশ্নটা দেখি। है सुना ये पूरी धरती तू चलाता है, मेरी भी सुन ले अरज मुझे घर बुलाता है। भगवान है कहाँ रे तू, है खुदा है कहाँ रे तू, है सुना तू भटके मन को राह दिखाता है, मैं भी खोया हूँ मुझे घर बुलाता है। भगवान है कहाँ रे तू, है खुदा है कहाँ रे तू। বহু এতক্ষণ ছবি দেখানো হলো, মন্দিরের ছবি, তীর্থস্থানের ছবি। তোমাকে বলতে হবে এটি কোন মন্দির। খুব সম্ভব পুরীর জগন্নাথ মন্দির। তোমার হাতে মায়ের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য দুটো সুযোগ পড়ে রয়েছে। যদি তুমি মনে করো যে তুমি কনফিডেন্ট, তাহলে জিজ্ঞেস করার দরকার নেই। আর যদি তুমি মনে করো যে না, কোথাও একটা দ্বিধা রয়ে গেল, জিজ্ঞেস করতে পারো। পুরীর জগন্নাথ মন্দির। গেছো নাকি পুরীতে? আমরা কি উত্তরটা নেব? পুরীর জগন্নাথ মন্দির। তোমার চোখের মধ্যে একটা আত্মবিশ্বাস রয়েছে। এই আত্মবিশ্বাস বলছে যে এটা জগন্নাথ মন্দির না হয়ে অন্য কিছু হবে না। দেখে নি উত্তরটা ঠিক কিনা।
জগন্নাথ মন্দির। তুমি একেবারে সঠিক উত্তর দিয়েছো মৌ। তুমি হারো যেত এটা বড় কথা নয়, কিন্তু তোমার আকাঙ্ক্ষাটা, তোমার ইচ্ছেটা অনেক ছেলে মেয়েকে একটা শিক্ষা দিয়ে গেল। তুমি আমাদের এইভাবেই চোখ খুলে দাও। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য, তৃতীয় পর্বের। मैं तो रास्ते से जा रहा था, मैं तो भेलपुरी खा रहा था, मैं तो लड़की घुमा रहा था। रास्ते से जा रहा था, भेलपुरी खा रहा था, लड़की घुमा रहा था। तुझको मिर्ची लगी तो मैं क्या करूं, तुझको मिर्ची लगी तो मैं क्या करूं। এখনো প্রশ্নটা তোমার কাছে পৌঁছয়নি। প্রশ্নটা কি তুমি আন্দাজ করতে পারছো? প্রশ্নটা হচ্ছে, পরপর কতগুলো খাবার বিষয়ে দেখানো হলো, একজনই খেলেন, কিন্তু কোথাও একটা ভুল রয়ে গেল, বেমানান কিছু রয়ে গেল, অড ঘটনা ঘটলো। সেটা কি তুমি ধরতে পেরেছো? মা যদি সাহায্য করতে চান, মার কাছ থেকে তুমি সাহায্য নিতে পারো। অড বলতে একটা যেটা ধরতে পারছি, ফার্স্টে ও জেব্রা ক্রসিং দিয়ে পার হলো, তারপর কিন্তু পরে যখন রিটার্ন করলো তো জেব্রা ক্রসিং দিয়ে রিটার্ন করেনি, ও এমনিই তো রাস্তা পার হয়ে গেল। অন্য রাস্তা দিয়ে গেল যেখানে জেব্রা ক্রসিং নেই। না, সেটা অবশ্য ঠিক। ছবিগুলোকে মনের মধ্যে রিওয়াইন্ড করে দেখে নাও। লাড্ডুটা কেন? ও বিস্কিট খেলো, চা খাবে, চার জন্য মাঝখানে একটা লাড্ডু খেয়েছে। সে খেতেই পারে, একটা মিষ্টি খেলো, অনেকে তো খায়। সময় কিন্তু নেই আর। মৌ, আমরা কি আটকে গেলাম? এমন কোনো জেব্রা ক্রসিং নেই যেখান দিয়ে আমরা একটু পেরিয়ে যেতে পারতাম? লাড্ডুটাই বেমানান। লাড্ডুটা বেমানান? লাড্ডুটা নিয়ে নি, এরপর লাড্ডু পেলে কিন্তু আমি জানি না। দেখে নি। তুমি এবারে দেখে বুঝতে পারলে কি? নীল নীল লাইট তারগুলো, নীল নীল সাধারণত রেখাগুলো, নীল 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 রেখাগুলো, নীল রঙের দাগে রয়েছে। রাস্তার দাগ এই সাদা ক্রসিং এ থাকে। কি থাকে? সাদা সাদা রঙের দাগ থাকে। সেখানে কি সাদা নীল থাকে? না, তাহলে কি এটা ভুল, বেমানান? বেমানান। মৌ, উত্তরটা ভুল হয়ে গেল।
তোমার দেখার উপর নির্ভর করছিল মায়ের আরেকটু ভালো করে দেখা, কিন্তু জানবে যে জীবনে এমন সব ঘটনা থাকে যাতে মাঝে মাঝে আমাদের হেরে যেতে হয়, ফিরে যেতে হয়, কিন্তু সেটাই শেষ কথা না। আরো কোনো জায়গা অপেক্ষা করে আছে তোমার জন্য, যেখানে হয়তো তুমি এই মায়ের অপারেশনের কাজটা করে ফেলতে পারবে। এটা আমাদের আশীর্বাদ রইল তোমাকে, আমাদের শক্তি দিলাম তোমাকে। মৌ, কেমন লাগছে তোমার? খারাপ লাগছে এখন? একটু লাগছে, কিন্তু তোমাকে আমি বলি, তুমি মুখে যেরকম একটা স্মিত হাসি নিয়ে টানা তুমি উত্তরগুলো দিয়ে গেছো, শুধু এইখানটায় এসে আটকে গেছো, কিন্তু ইতিমধ্যে তুমি মায়ের সুবিধের জন্য দুটি ইচ্ছে পূরণ ঘটিয়ে ফেলেছো। তৃতীয় ইচ্ছে পূরণটা হলো না, কিন্তু যেভাবে তুমি খেললে, আমার ধারণা তোমার মা পাশে বসে এটা স্বীকার করবেন যে উনি এখন আগের চেয়ে চোখে ভালো দেখতে পাচ্ছেন। এবং তুমি সবচেয়ে বড় কথা, মায়ের জন্য এমন একটা জিনিস আকাঙ্ক্ষা করেছো, সেটা অভাবনীয়। আমরা তোমার সেই ইচ্ছেটাকে আগে ভাগে সেলাম জানিয়েছি, আবারও সেলাম জানালাম, এবং আমি জানি সেই ইচ্ছে পূরণ ঘটবেই। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবে। ব্যক্তিগতভাবে কোনটা তুমি ভালোবাসো, কোনটা তুমি চাও? আমার একটু খেলার শখ, মানে তাই নাকি? টেডি বিয়ার পুতুলের প্রতি একটা আলাদা একটা উইকনেস আছে বলতে পারো। তুমি এত সুন্দর খেললে, এত স্পোর্টিংলি খেললে, এই যে হেরে যাওয়ার পরেও কি সুন্দর হাসছো, এবং তারপরে তোমার একটা ছোট্ট ইচ্ছের কথা বললে, আমি এই ইচ্ছেটাকে পূরণ না করে পারছি না। আমার কাছে একটা আছে মজুদ টেডি বিয়ার, সেটা আমি তোমাকে দিতে চাই। इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा टुकड़ा चांद का, ख्वाबों के तिनकों से चल बनाए आशियाँ। दबे दबे पाँव से आए हौले हौले जिंदगी, होठों पे कुंडी चढ़ा के हम ताले लगा के चल गुमसुम तराने चुप के गाए आधी आधी पाट ले, आजा दिल की ये ज़मीन, थोड़ा सा तेरा सा होगा, थोड़ा मेरा भी होगा, अपना ये आशियाँ। এতক্ষণ আমরা উদযাপন করছিলাম গার্ডেন রিচের মৌয়ের সঙ্গে হ্যাপি প্যারেন্টস ডে। এই সেগমেন্টে পরের পার্টিসিপেন্ট লেক গার্ডেন্সের রূপকথা ব্যানার্জি ও তার বাবা মা। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলা রূপকথারা এমনি করে বাঁচে, আমরা এবার সোনার কাঠি। রূপকথা, ওয়েলকাম। থ্যাংক ইউ। আমরা যে কজনের সঙ্গে এই খেলাটা খেলেছি, তুমি হচ্ছ সর্বকনিষ্ঠ। আচ্ছা, তুমি ক্লাস 11-এ পড়ো? হ্যাঁ, আমি ক্লাস 11-এ পড়ি। কোথায় পড়ো? দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক। তোমার কেমন লাগছে এখানে এসে এখন? ভালো তো লাগছে, ওটা সবাই বলে, কিন্তু আমার মনে হয় ছোটবেলা থেকে মা বাবা সবারই ক্ষেত্রে এতটা ভালোবাসা, এতটা কেয়ার দিয়ে বড় করেছে আমাদের। তো আমার মনে হয় একটু মানে 10% যদি আমি এই শোটা দিয়ে আমি ফেরত দিতে পারি মা বাবাকে, আমি নিশ্চয়ই চেষ্টা করবো। তাই জন্যই আমার আশা এখানে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তো পারবো কে বলো। কে বেশি ভালোবাসে, মা না বাবা? কে বেশি ভালোবাসে বলতে আমার মনে হয় ওটা ইকুয়ালি, ওটা আমি ডিভাইড করতে পারবো না। বেশ, আমার দিক থেকে বলতে গেলে আমি মাকে একটু হলেও একটু বেশি ভালোবাসি। পাশে বাবা রয়েছে কিন্তু তাকাচ্ছি। হ্যাঁ জানি, বাবা ওন্ট মাইন্ড। বাবাদের উপর সব দায়িত্ব দিয়ে দাও তোমরা, এটা কি ঠিক করো? হ্যাঁ, বাবা কি বলছেন? না, ঠিকই আছে, কারণ আমি। নামটা যদি বলেন। আমার নাম রঞ্জন ব্যানার্জি। রঞ্জন ব্যানার্জি। রঞ্জন বাবু, কি মনে হচ্ছে যে এই যে বললো আপনাকে একটু কম ভালোবাসে, একটু কম? অ্যাকচুয়ালি ভালোবাসা তো ঠিক সেরকম ভাবে কোয়ান্টিফাই করা যায় না। নিশ্চয়ই যায় না। তো ভালোবাসাই, মানে ওর যেটা মিন করছে সেটা হয়তো ধরুন যে সময়টুকু মাকে কাছে পায় আর আমাকে যে সময়টা কাছে পায় তার মধ্যে অনেকটা ফারাক আর কি। তো সেইটুকু সময় যেটুকু ভালোবাসা এক্সট্রা জন্মে গেছে আর কি। মেইন কারণ আমার যেটা মনে হয় যে অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা দুজন একসঙ্গে বড় হয়েছি, আমার মেয়ে এবং আমি। মেবি আই উইল গেট ইমোশনাল। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এখানে
সবাই হ্যাপি প্যারেন্টস ডে খেলতে এসেছে, সবাই তার প্যারেন্টসকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করে, বাট মা কন্ট্রোল করো, তুই বলো। জল খাবেন একটু? আসলে মানুষের আবেগ বলুন, ইচ্ছে বলুন, এগুলো তাড়াহুড়ো করে সেরে ফেলা যায় না, সুতরাং আপনিও ভয় পাবেন না। তুমি যখন বলবি তো কন্ট্রোল করে বলো। রূপকথা শাসন করছো মাকে? হ্যাঁ, তো করতে হয়, সারাক্ষণই করতে হয়। এটা এমন একটা মঞ্চ যেখানে আমরা কাঁদতে পারি, হাসতে পারি, নিজেকে সম্পূর্ণ করে প্রকাশ করতে পারি। কেননা এখানে বাবা মা সঙ্গে থাকেন, বাবার মতো কেউ কেউ সামনে বসে থাকেন টেলিভিশন সেটের সামনে, মায়ের মতো কেউ আদর করেন যারা বসে থাকেন সামনে। সব চেনা জানা লোক, পরিবার, একটা বড় পরিবার। জি বাংলা পরিবার তৈরি করেছে আরো বিস্তৃত একটি পরিবার যার নাম হ্যাপি প্যারেন্টস ডে। আপনি আপনার কথা তাদেরকে বলুন। এটা আমি এখন যা বলতে যাচ্ছি, আমার হাজব্যান্ড এবং আমার 2-3 জন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর কেউ জানে না। কিন্তু আমার মেয়ে বছর 4-5 আগে আমাকে কথাটা বলে যে মা, তোমার কোনো দোষ নেই এখানে, তুমি কেন সবসময় ভয় পেয়ে থাকো, তুমি কেন এরকম, তুমি কেন কারোর কাছে নিচু হয়ে থাকবে, তুমি তো কারোর থেকে কিছুতে কম নও, তুমি কেন একজন দোষ করেছে সেই দোষটার ভাগ নেই, তুমি কেন এরকম সবকিছুতে নিচু হয়ে হয়ে বাঁচো। আমি তখন ঠান্ডা মাথায় জিনিসটা চিন্তা করলাম এবং সেদিন থেকে আমি আমার লাইফস্টাইল থেকে শুরু করে সমস্ত কিছু চেঞ্জ করে ফেলি, কারণ আমি জানি যে আমাকে সবচেয়ে ভালো অ্যাডভাইস আমার মেয়ে দিয়েছিল। আমি যখন 2 মাস বয়স আমার মা মারা যান। এবং আমার মায়ের বোনকেই আমার বাবা বিয়ে করেন। তিনি আমাদের জীবনে কোনোদিন কোনো রকম ভালোবাসা দেন। আমার বাবা ভীষণ ভালো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন, বাংলো পেতেন, গাড়ি পেতেন, আমরা খুব স্বাচ্ছন্দ্যের মধ্যে বড় হয়েছি। কিন্তু যেটাকে কোনোদিন ভালোবাসা বলে, সেই ভালোবাসার জন্য পুরো কাঙালই ঘুরতাম, কোনোদিন একটা দিনের জন্য আমরা ভালোবাসা পাইনি। এমনও হয়েছে আমার আঙুল হয়তো 2 টুকরো হয়ে কেটে গেছে, কিন্তু সেই সময় আমাকে কেউ কোনোদিন ডাক্তারের কাছে পর্যন্ত নিয়ে যায়নি। আর মেয়ের যখন এখন একটুখানি চোটটা কেটে যায়, আমি মানে কি করব, আমার মেয়েকে নিয়ে কি করব, আমি বুঝতে পেরেছি একটা মায়ের কতটা ফিলিংস আছে তার সন্তানের প্রতি। সেটা একমাত্র হওয়ার পর আমি বুঝতে পেরেছি। আমি দেখতাম মারা মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, জিনিসপত্র কিনে দিচ্ছে, সঙ্গে করে নিয়ে যাচ্ছে, সব শেয়ার করছে দুজনে। আমার ক্ষেত্রে কোনোদিন সেটা কিচ্ছু হয়নি। আমার মেয়েকে যখন আমি প্রথম দিন থেকে সবকিছু এরকম দিতে শুরু করি, তখন আমি বুঝতে পারি যে আমি এত মিস করেছি। আমার হাজব্যান্ড লিটারেলি আমাদের দুজনকে একসঙ্গে মানুষ করেছে, কারণ আমরা একসঙ্গে দুজনে যা যা আমি শিখিনি, যা যা আমার ল্যাক ছিল, আমি ওর সঙ্গে শিখেছি। আপনারা ক ভাই বোন? পৃথিবীর সবাই জানে আমরা 1 বোন 1 ভাই, বাট দ্যাটস নট ট্রু। আমার দিদি আছে যে বাড়ির অত্যাচারে 18 বছর বয়সে বাড়ি থেকে চলে গেছিল। আই হ্যাভ নেভার সিন হার ইন মাই লাইফ। আমি এখানে এই যে প্ল্যাটফর্মে সবাইকে বলতে চাই, তার নাম বাসব দত্তা। দিদি, যদি তুই কোথাও থাকিস, আমি জানি না তুই কোথায় আছিস বা ওনাকে কেউ চেনে, তুই প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করিস, কারণ এখন ব্লাড রিলেশন বলতে তুই ছাড়া আর আমার কেউ নেই, কারণ গত বছর আমার বাবা মারা গেছেন। আপনি যে কথাগুলো এতক্ষণ বললেন সেগুলো বেদনার কথা। আমাদের এই অনুষ্ঠানটি যারা দেখছেন এখন বসে, তারা সকলেই আপনার এই বেদনার স্পর্শ পেয়ে গেছেন আমার ধারণা। আপনার ভেতরে কোথাও মাতৃত্বের অভাব ছিল, যা আপনি উজাড় করে দিয়েছেন এখন আপনার সন্তানকে। আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, এই যে তোমার মা প্রথমে অনেকগুলো কথা বললেন, বলতে পারলেন, কাঁদতে পারলেন, আমরা এই কান্নাটাকে সম্মান জানাই। আমরা এই মঞ্চে অনেককে কাঁদতে দেখেছি, কিন্তু তোমার মা যে প্রসঙ্গটি উত্থাপন করলেন, আমরা এই অনুষ্ঠানে যে কথাটা বলতে চাই তার সঙ্গে এটার একটা কোথাও বিরোধ আছে। মাতৃত্বের অভাব, ভালোবাসার অভাব ঘটে গেছে ওর জীবনে, এবং সেই কথাটা উনি উন্মুক্ত করে বললেন, খুঁজে পেতে চাইলেন ও দিদিকে, তোমার মাসিকে, এবং ভাবলেন এখান থেকে হয়তো খুঁজেও পাওয়া যেতে পারে। বিরাট চাওয়া, আমাদের কাছে এটা পরম প্রাপ্তি। তোমার এই ঘটনাটা দেখতে দেখতে তখন কি মনে হচ্ছিল মা যা করছেন
সেটা ঠিক করছেন না ভুল করছেন নাকি এতটা উচিত নয়, এরকম কিছু না অস্বস্তি না, হচ্ছে? আমার মনে হয় মা যেটা করেছে একদম ঠিক করেছে। মা যে ইমোশনসগুলো শেয়ার করছে এখন, সেটা আমার সাথে যখন শেয়ার করেছিল, মা যতটা কষ্ট পেয়েছিল আমি ততটাই ঠিক কষ্ট পেয়েছিলাম। বিকজ মা আমাকে ছোটবেলা থেকে যতটা ভালোবাসা দিয়েছে, যখন আমি বুঝতে পারছি আমার মা ঠিক সেটা পাইনি, ইনফ্যাক্ট তার 1% হয়তো পাননি, আমার ভেতর থেকে একটা মানে খুবই কষ্ট হয়েছিল। সেই কারণেই তুমি আজকে এই অনুষ্ঠানে এসেছো, সেই হ্যাঁ, কারণেই তুমি নিশ্চয়ই। চাইছো যে মাকে কিছু ফিরিয়ে দিতে। মাকে যদি কিছু আমি কিছুই ফিরিয়ে- ফেরানোর নেই, তবুও কিছু হ্যাঁ। ইচ্ছে, কিছু স্বপ্ন পূরণ এখানে ঘটতে পারে, হ্যাঁ। যেখানে মা উজাড় করে তার কথা বলতে পারে, তুমি তোমার কথা বলতে পারো, বাবা তার কথা বলতে পারেন। বাবা চুপ করে আছেন, উনি এই সমস্তটাকে ধারণ করেছেন যাকে বলা যায়। তা বাবার কাছে শুনে নেবো যে আপনার কি অনুভব। আমাদের সবারই খুবই ভালো লাগছে। আমি বিশেষ করে একটা কথা বলতে চাই যে এই হ্যাপি প্যারেন্টস ডে যে কনসেপ্টটা, এটা একটা ভীষণই ইউনিক কনসেপ্ট। মানে টেলিভিশনে এরকম এর আগে কখনো দেখিনি, অন্তত এদেশে দেখিনি আমি। আমাকেও অনেক কিছু বাধা পেরিয়ে আসতে হয়েছে। আমি হয়তো ভেবেছি যে আমার শ্বশুরবাড়ির লোকরা কি ভাববেন। আমার শ্বশুরমশাই অসম্ভব ভালো লোক, আমার হাজবেন্ড অনেকটাই ওরকম হয়েছে। আচ্ছা, উনি ভালো লোক না হলে আপনাকে খুঁজে পান না? মানে আপনি বলেন আসলে ওই ভালো, ওনাকেই ভালো বললাম, কারণ আপনার মুখ দেখে মনে হচ্ছে একমাত্র আপনাকেই একটু সাইড লাইনের বাইরে রেখে দিল, আপনি কিছু মনে করেন না, আপনি বাইরে থেকেও উৎসাহ দিতে থাকেন। হ্যাঁ, ও তাই। না, ব্যাপারটা কি হয় জানেন তো, মাঠে মানে যখন আমাদের খেলা পুরো হয় ফ্যামিলিটাই টিকে একজন আছে তো ওর জন্য। রেফারি থাকে, তো হ্যাঁ। রেফারি একজন থাকে, আপনি সেই রেফারি? মোটামুটি। মানে আমাদের বাড়িতে ভীষণ ঝগড়া হয়, রূপকথা, ঝামেলা হয়। এই যে মা এখানে তোমার চেয়ে বেশি কথা বলছে, এই জন্য মার উপর রাগ হচ্ছে তোমার? একটু তো হচ্ছে, তাহলে মাকে বকো যে কি আমাকে কথা বলতে দিচ্ছ না, অনুষ্ঠানটা আমার, বাড়িতে যেরকম বকো সেরকম করে বকো। তুমি চুপ করবে না, আরো জোরে বলতে হবে, ওরকম করে বলো। তুমি চিৎকার করে বলো, তুমি চুপ করবে প্লিজ। আপনি ওকে চিৎকার করতে বলছে? নিশ্চয়ই বলছি, চিৎকার কিন্তু ফেমাস। আমাদের পাড়ায় শুনি না, একটু বলো দেখি। না, এখন ওই ফিলিংটা আসছে না, মানে ফিলিংটা আনো। মা একটু রাগিয়ে দিলে তারপর ব্যাপারটা আসবে। তোমাকে রাগাতে হবে? মা একটু রাগান। না, ওকে রাগাতে হয় না, ও আমার মতো একটু ও বলছে মানে রাগাতে হয় না, রাগী। তাড়াতাড়ি। না না, আমরা দুজনেই একটু রাগী, খুব সহজে রেগে যায়, খুব সহজে ঠান্ডা হয়ে যায়। বকো। এবং ও ক্লাস 5 থেকে স্কুল মানে বলো, থামো, অনেক হয়েছে। ঠিক আছে, হ্যাঁ সিরিয়াসলি এবার অনেক হয়েছে। ওকে, শান্ত শান্ত, হ্যাঁ সব শান্ত। আমাদের একটা খেলার কথা ছিল, হ্যাঁ 5 সেকেন্ড চুপ করে থাকা প্র্যাকটিস করো। ইংরেজিতে ওয়াল্ট হুইটম্যানের একটা কবিতা আছে, শুনুন। অনলি দেমসেলস আন্ডারস্ট্যান্ড দেমসেলস, দ্য লাইক অফ দেমসেলস। I know. তো আপনি চুপ করে থাকুন, তাকিয়ে থাকুন, রূপকথার দিকে তাকান। আমরা 5 সেকেন্ড নীরব। আই এম ভেরি প্রাউড অফ হার। আপনি কথা বলবেনই, আপনাকে সামলানো কিন্তু মুশকিল। আমি জানি, এটা আমি একদম একমত। আমার হাজবেন্ড বলে একমাত্র পৃথিবীতে আমি তোমাকে সামলেছি, আর পৃথিবীর কেউ সামলাতে পারতো না। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে শুরু করতে দাও নাকি। উনি ভেঙে পড়েছেন, আমাদের দর্শকরাও ভেঙে পড়েছেন বলে, সকলে টিভির সামনে যারা বসে আছেন তারাও ভেঙে পড়েছেন, কিন্তু আপনি আমাদের সাহস দিন, খেলাটা শুরু করি। হ্যাঁ, 100বার। রূপকথা, আমাদের কতগুলো ইচ্ছে পূরণ ঘটবে আজকে। 4টি ইচ্ছে পূরণ। তোমার কাছ থেকে আমরা জানতে চাইবো তোমার প্রথম ইচ্ছে কি তোমার বাবা মার জন্য। সেই জন্য আমি তোমাকে 3টি প্রশ্ন করব। সেই 3টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে পারলেই তুমি তোমার সেই ইচ্ছে পূরণ করতে পারবে। মা বা বাবার থেকে 2বার সাহায্য পেতে পারো। তাহলে আমরা প্রথম ইচ্ছেটা তোমার কাছে জেনে নিয়ে প্রথম পর্বের মধ্যে ঢুকে পড়বো। আমার প্রথম ইচ্ছে আমার মার জন্য। না হলে কি মা মারবে? না না, এরকম কিছু নেই, আমার ভেতর থেকে যেটা ইচ্ছা আসছে সেটাই। বেশ। ছোটবেলা থেকেই মানে এটা পৃথিবীতে আই থিঙ্ক সবারই জন্যই সেম, মার হাতের রান্না সবারই ফেভারিট। হ্যাঁ, এখন বাইরের আই ডোন্ট থিঙ্ক খুব একটা বেশি রান্না আছে যেটা মা পারবে না। অ্যাকচুয়ালি শি ইজ অ্যান অ্যামেজিং কুক। তাই নাকি? বাহ, তা তুমি কি চাইছো? আমি চাইছি মার জন্য রান্না করার যা যা সরঞ্জাম হতে পারে, স্পেশালি রান্নার বই, রেসিপি বুকস, মশলাস। মা এগুলো পেলে খুশি হবে। আমার মেয়ে বলেছে আমি যদি বড় হই, ভালো চাকরি করি, তোমার সারা জীবনের ইচ্ছা তো একটা রেস্টুরেন্ট খোলা। আমি বলবো না, তুমি বলবে। আমি মার জন্য রেসিপি বুকস আরো দেশ বিদেশের যত মশলা বা সরঞ্জাম রান্না করার জন্য যত লাগবে মার জন্য আমি সেটা দিতে চাই, মা আরো ভালো রান্না করতে চাই। ভালো মশলা চাও যেটা দিয়ে তোমার মা তোমাকে সুন্দর রান্না করে খাওয়াবে, এবং তখন তুমি বলবে চিৎকার করে হ্যাপি প্যারেন্টস ডে। তাই তো? এই পর্বে 3টে প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই মার জন্য তোমার যা যা চাহিদা সেগুলো পেয়ে যাবে।
তোমার জন্য প্রথম প্রশ্ন। আমার ফেভারিট অ্যানিমেল। তাই নাকি? হ্যাঁ। এটা তুমি জানো উত্তরটা? হ্যাঁ। দাঁড়াও, অনেক সময় টেলিভিশনে আমরা যা দেখি আর যা জানি তার মধ্যে কিন্তু গোলমাল হয়ে যায়। তুমি সবচাইতে সর্বকনিষ্ঠা বললাম, হ্যাঁ। মনে করবে না তোমার সবচেয়ে প্রিয় বলেই সেটা হয়ে যাবে, এরকম নয়, কিন্তু অনেক সময় হবে, হতে পারে। এটা তুমি দার্জিলিং জু যাই এই অ্যানিমেলটাকে দেখবে। তুমি আবার কথা বলছো? ও আচ্ছা, আমি তো কথা বলতে পারবো না। পারি না মা। সত্যি। তুমি কি এইটা উত্তর দিতে চাও? হ্যাঁ। কি উত্তর দিতে চাও বলো? রেড পান্ডা। আমরা উত্তরটা দেখবো? হ্যাঁ। দেখে নেওয়া যাক। একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি। তুমি কি জন্তু জানোয়ার ভালোবাসো? হ্যাঁ, মানে সব রকমের নয়, কিছু স্পেসিফিক টাইপ আছে। যেমন? যেমন রাস্তায় যে রকমের কুকুর, অনেকজনের আছে এই ব্রিডের কুকুর পছন্দ, আমার ওসব না। আমার কুকুর দেখলেই মানে আমার আদর করতে ইচ্ছে করে। আমি মানে আমার পাড়ায়ও একটা কুকুর আছে, ওর নাম ভোলা। ওকে আমি যখনই পারি বিস্কিট কিনে খাওয়াই, যখনই একটু আদর করি। যখন আমি স্কুল থেকে বারণ করেন না? ওরা বলে না না, মা তো আমার থেকে বেশি পাগল। আমি তো কুকুরের জন্য পাগল। বাবাও ঠিক আছে, মানে বাবা কোনো নিষেধ করে না, কিন্তু গিয়ে আদর করবে ওরকমও নয়। আমার বিড়াল একদম পছন্দ না। কেন পছন্দ না? তুমি ছোটবেলা থেকে অভ্যেস করেছো তাই? কত লোক তো বিড়াল নিয়ে ঘুরে বেড়ায়, এক পাত থেকে খায়। কিন্তু আমার অ্যাকচুয়ালি বিড়ালের স্বভাব ভালো লাগে না। কুকুররা অনেক ফ্রেন্ডলি হয়, বিড়ালরা কিরকম মানে ছোটবেলা থেকে রান্না করে দেখলাম একটা বিড়াল ঢুকে মাছ নিয়ে চলে গেল। এটা কি রকমের অসভ্যতা? আমি তোমরা দুজনে, তুমি এবং তোমার মা যদি এত কথা বলো, বাবা যে এই যে নিশ্চুপ হয়ে নীরবে বসে আছেন, বাড়িতেও সেম হয়। বাড়িতেও সেম হয়, সুযোগ নেই তো সামনে। একটা ফাঁক তো চাই কথা বলার, সেই ফাঁক দিয়েছো কোথায়? মানে সবাই বললে শুনবে কে আর কি। আপনি শোনাটাই নিলেন, আর কিছু করার নেই। আচ্ছা, তোমরা একটু উল্টে ফেলতে পারো না? মাকে বলতে পারো না যে একটু শোনা প্র্যাকটিস করো, বাবা বলুক। বাবার ব্যাপারটা কি, বাবাকে কেউ যদি বলাতে চায় বাবা তাও বলতে চায় না, আর মাকে কেউ শোনাতে চাইলে মা বলবে। সারা জীবন যদি তোমরা দুজনে এত কথা বলো, কি করে বলবে বলো তো? এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, একটু আগে একটা কান্নাকাটি হয়েছে, সেটার একটা সঙ্গত কারণ ছিল। আবার এর মধ্যে যে আপনারা সকলে মিলে হাসতে হাসতে ঢুকে পড়লেন, এই ব্যাপারে আপনি কি বলতে চান? জীবন এরকমই? হ্যাঁ, জীবন এরকমই, কিছু করার নেই। হাসি কান্না মিলিয়েই জীবন, মানে যেরকম ভাবেই আসুক আমাদেরকে মেনে নিতেই হবে। ও একটু ইমোশনাল কম। ওর যদি ইমোশন না থাকতো তাহলে আপনাকে নিয়ে ঘর করতো? আমার মনে হয় যেটা সবচেয়ে বেশি আবেগপ্রবণ মানুষটি আপনার সঙ্গে থাকেন। আপনার ভেতরে যে আবেগের উন্মাদনা হয়, ওর ভেতরে যা হয় তা আপনারা দেখাতে পারেন। উনি সেটাকে নিজে শুধুমাত্র দেখেন, অন্যকে দেখান না। একবার মাকেও করো। আমাদের পরের প্রশ্নে ঢুকে পড়ি। দ্বিতীয় প্রশ্ন রূপকথার জন্য। বাংলার 1290 সাল তেলেনিপাড়ার বিখ্যাত জমিদার
সেখান থেকে একটা আমাদের তৎকালীন দোকানে অর্ডার আসে, এমন একটা মিষ্টি বানিয়ে দিতে হবে যে মিষ্টিটা আমাদের নতুন জামাই ঠকবে। তখন অনেক ভাবনা চিন্তা করে ছানা এবং চিনিকে পাক করে দোলোর রস ভরে সন্দেশ তৈরি করলেন। জামাই সেই সন্দেশ যখন কামড় দিল, জামাইয়ের গরদের পাঞ্জাবি ভেতরকার রসে পুরো সিক্ত হয়ে গেল। সেই থেকে সৃষ্টি হলো এই সন্দেশে। দাঁড়াও, মা ছটফট করছে। মা মিষ্টি পাগল। তাই নাকি? হ্যাঁ। তুমি মিষ্টি পাগল? না মানে ওই আর কি, মানে আগে তো একদমই পছন্দ করতাম না, মার পাল্লায় পড়ে তাও কিছু খাই। না, আমাদের খাবার লিস্টে কিছু বাদ নেই। বাহ, কেন বাদ দেবেন? খাবার আমাদের দেখেই বুঝতে পারছেন আশা করি। না না, ঠিক দেখে সবসময় সবকিছু বোঝা যায় না। একদম ঠিক। সন্দেশের ভেতরে কোথাও যে রস লুকিয়ে আছে সেটা যেমন বাইরে থেকে বোঝা যায় না, বোঝা যায় না। তাই আমরা জানতে চাই এই সন্দেশটির নাম কি? জল ভরা তালশাঁস। তালশাঁস তো একটা ফলের নাম। মিষ্টিরও নাম, তালশাঁসের মতো দেখতে বলে তালশাঁস। আমরা কি দেখলাম, ওর ভেতরে কি দিল? জল? এখন আমরা যেগুলো খাই, যেগুলোকে জল ভরা বলে, ওর ভেতর তো গুড় দেওয়া থাকে, মানে লিকুইড যেটা। হ্যাঁ, কিন্তু এটাতে হ্যাঁ নলেন গুড়। সেটার নাম হয়ে গেল জল ভরা তালশাঁস কেন? ভেতরে যদি সন্দেশের জল ভরা হতো তাহলে বলতাম জল ভরা, কিন্তু লিকুইড ভরেছে সেই জন্য জল ভরা। হ্যাঁ, গুড় ভরা থেকে জল ভরাটা বেটার শোনাচ্ছে। গুড় ভরা তালশাঁস না, জমলো না। না, জমলো না ব্যাপারটা। রস ভরা তালশাঁস জমলো না। না, জল ভরা তালশাঁস জমলো। দেখে নি বরং কোনটা জমলো। সেই 200 বছর আগেকার বানানো সন্দেশ আজকের সূর্যমোদকের জল ভরা তালশাঁস সন্দেশ। একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি। তোমাকে একটা কথা বলি, এই যে দেখালো সূর্যকুমার মোদক বলে একটি দোকানের নাম, ওরাই তৈরি করেছেন প্রথম বলা হয়। আমি তো থিয়েটার করি, আমি সেখানে প্রায়ই যাই, চুচড়ো, চন্দননগর, ওইসব জায়গায়। ওইখানে ওরা আমাদের থিয়েটারের পরে এটা দেয়, তখন মনে হয় যেন নোবেল পুরস্কার পেলাম। হ্যাঁ, এত সুন্দর খেতে লাগে। তুমি সুন্দর উত্তর দিয়েছো, আর সেই জন্য তুমি অর্জন করে ফেলেছো তোমার প্রথম ইচ্ছে, মার জন্য রেসিপি বুক মশলা। এবার সেই মশলা দিয়ে একটা কোনো পদ রাঁধবেন মা কোনো এক, সেই জন্য তোমার জন্য স্পেশাল শেফ নিয়ে আসছেন মশলা। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছো শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের কিছু ইনগ্রেডিয়েন্টস রয়েছে যার মধ্যে কোনোটা কি চেনা এর মধ্যে? অলিভসটা চেনা। ভেরি গুড। এটা ইটালিয়ান কুইজিনে পাস্তা, পিজাতে ইউজ হয়। তাছাড়া এটা ইয়েলো হ্যালাপিনো, এক্স্যাক্টলি, ভেরি গুড। এটা ইয়েলো জুকিনি। এটা একটা ওয়েস্টার্ন যে কোনো স্টিউ, কোনো ভেজিটেবল কিছুতে ইউজ হয়, ভীষণ হেলদি। এটা গালাঙ্গাল, এটা গালাঙ্গাল ওই বাঙালিদের আম আদা টাইপের খুব কাছাকাছি যায় এটা। এগুলো কেপার্স। কেপার্সটা হচ্ছে ফ্লাওয়ার বাড, ফুলের কুড়িটাকে ব্রাইন সলিউশনে রেখে, এটাও ওয়েস্টার্ন কুইজিনে ব্যবহার হয় কোনো সস কিছুর মধ্যে। এর মধ্যে আরো অনেক কিছু আছে। ওরেগানো, এটা শেজওয়ান পেপারকর্ন, এর মধ্যে ড্রাই পার্সলে আছে, বেজিল আছে, স্টার অ্যানিস আছে। এটা রতনজোগ, রোগান জোশ যে একটা আইটেমটা হয় তেলের মধ্যে, এটা দিয়ে গরম করলে রেড একটা কালার বেরোয়। তো অল টুগেদার সব কুইজিনের স্পাইস, এটাও দিয়ে দাও মাকে। রূপকথা, আমাদের
দ্বিতীয় ইচ্ছের কথাটা তোমার কাছ থেকে আমি জানতে চাই, এটা কার জন্য? বাবা। আগেরটা মার জন্য হয়েছে বলে? হ্যাঁ, তো একটা ইকুয়াল করার জন্য বাবার। না হলে ছেলে মানুষ যদি কেঁদে টেঁদে ফেলে? বাবার জন্য আমি একটা নোটপ্যাড চাই, কারণ আমার মনে হয় ফার্স্ট অফ অল বাবা কর্পোরেট জব করেন, সো বাবার তো ওটা খুবই কাজে লাগবে। প্লাস আমার মনে হয় বাবার কাজটা ওটা অনেক ইজিয়ার করে দেবে, আমি বাবার সাথে বেশি টাইম পাবো, তো আমি আর বাবা একসাথে বসে আবার গান গাইতে পারবো। তুমি বাবার সঙ্গে গান করো নাকি? বাবা অ্যাকচুয়ালি 12 বছর সুচিত্রা মিত্রের ছাত্র ছিলেন। তাই নাকি? বাবা খুবই ভালো গাইতেন, কিন্তু এখন প্র্যাকটিসের অভাবে যা হয়। তুমিও গান করো? আমি হ্যাঁ বলতে পারেন বাবার জিন্সটাই আমি পেয়েছি। মানে যাকে বলে হারমোনিয়াম বাজিয়ে একদম যেমন করে ওরকম করেই গান? না না না, এমনি খালি গলায়? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি কারো কাছে একটুখানি ইন্টারাপ্ট করছি। আপনি অনেকক্ষণ ইন্টারাপ্ট করেননি, আমি ভাবছিলাম কি হলো আপনি আছেন। ঠিক তখনই উনি বললেন যে আমি ইন্টারাপ্ট না, করছি। ও ক্লাস 5 থেকে স্কুলের কোয়ারে, প্লাস স্কুল যেখানে যেখানে পার্টিসিপেট করে সেখানে, প্লাস ও সমস্ত ধরনের গান, মানে ও জিনেই গান আছে, মানে ওটা গড গিফটেড। ও এমন না যে কোনো একটা আমি একটু পার্টিকুলার ইন্টারাপ্ট জনার। করছি। এই প্রথম আপনি জীবনে ওনার জীবনে ইন্টারাপ্ট করেন? না, ইন্টারাপ্টের আগেও অনেকবার করেছি, যখন মনে হয়েছে কোথাও গন্ডগোল হতে প্যারেন্টস যাচ্ছে। ডেতে একটা অভাবনীয় ঘটনা ঘটলো। প্রথম রূপকথার বাবা রূপকথার মাকে ইন্টারাপ্ট করলো, থামিয়ে দিল এবং তারপরে আবার কথা বলতে চাইলো। আমরা আপনার এই ইচ্ছেকে সম্মান জানাই, বলুন। না, ইন্টারাপ্ট করলাম এই কারণে আমি বলছি যে অ্যাকচুয়ালি রূপকর্তা সেই অর্থে কোথাও সেরকম ভাবে গান শেখেনি। শুনলাম এটা বলতে চাইলো যে আমাদের সময় আজকের জন্য শেষ। রূপকথা খেলে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, মানে এনজয় করছি নিজেকে খুব, আর ফ্রি হতে পারছি, তো ওটা খুবই ভালো। ফ্রি হতে পারছো? ফ্রি হতে এটা পারছি, সবচেয়ে বড় ওইটাই ইম্পর্টেন্ট। আমরা যেখানে ফ্রি হই সেই জায়গাটা হচ্ছে বাবা মা, হ্যাঁ, আর সেই বাবা মাকে সম্মান জানানোর জায়গা হচ্ছে হ্যাপি প্যারেন্টস ডে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়া। তোমাদের জন্য প্রশ্নগুলো তোলা রইলো কালকের জন্য। হ্যাঁ। বাবার নোটপ্যাড, যেটা দেখে বাবা তাড়াতাড়ি কাজ করতে পারবেন, ফিরে আসতে পারবে তোমার কাছে এবং খেলতে পারবে, গান গাইতে পারবে তোমার সঙ্গে। এবং শুধু তাই না, ওইটা যখন উনি হাতে ধরবেন প্রত্যেকবার আসলে তোমাকে ছবি, হ্যাঁ, তাই না? ঠিক। রূপকথা ওর বাবার জন্য পেতে চায় নোটপ্যাড, যেটায় ওর নিজস্ব দেওয়া থাকবে। সেইটার অপেক্ষায় আমরা রইলাম আগামীকাল অবধি। আগামীকাল রাত্রি 10টায় আবার আমরা ফিরে আসবো, রূপকথার সঙ্গে খেলবো, ওর বাবা মাকে সঙ্গে নিয়ে। হ্যাপি প্যারেন্টস ডে, শুভরাত্রি আপনাদের সকলকে।